নমস্কার ছাত্রছাত্রীরা, চলে এলাম আজকে তোমাদের সাথে আরও একটা ভিডিও নিয়ে। কি ভিডিও না, আমাদের দ্বিতীয় চ্যাপ্টার জীবন বিজ্ঞানের জীবনের প্রবাহমানতা, সেই জীবনের প্রবাহমানতা চ্যাপ্টারের দ্বিতীয় অংশটা নিয়ে চলে এলাম। দ্বিতীয় অংশটা বলতে এই যে জীবনের প্রবাহমানতা, এখানে আমরা কি পড়ব না ডিএনএ সম্পর্কে পড়ব, আরএনএ সম্পর্কে পড়ব এবং কোষ বিভাজনের স্টার্টিং অংশটা দেখব। যদিও এই ভিডিওতে আমাদের কোষ বিভাজন হবে না, আমরা নেক্সট ভিডিওতে কোষ বিভাজন সম্পর্কে পড়ব। তো এই অংশে আমরা আগে জানবো ডিএনএ কি, আরএনএ কি। তো চলো শুরু করা যাক জীবনের প্রবাহমানতা। তো জীবনের প্রবাহমানতা শুরু করার জন্য আমরা ফার্স্ট ভিডিওটাতে পড়েছিলাম যে ক্রোমোজোম কাকে বলে, আর ক্রোমোজোমের গঠনটাও আমরা দেখেছিলাম। তো ক্রোমোজোমের গঠনটা যখন দেখেছিলাম, তাহলে ক্রোমোজোমের মধ্যে নিশ্চয়ই কিছু রাসায়নিক পদার্থ আছে যেটা দিয়ে ক্রোমোজোম গঠিত। তাহলে সেই রাসায়নিক পদার্থটা কি? ক্রোমোজোমের মধ্যে যে রাসায়নিক পদার্থটা রয়েছে সেই রাসায়নিক উপাদানটার নাম কি? দু ধরনের রাসায়নিক উপাদান, একটা ক্ষারীয় প্রোটিন আর একটা আম্লিক প্রোটিন। ক্রোমোজোমের মধ্যে দু ধরনের প্রোটিন থাকে, ক্ষারীয় প্রোটিন, আম্লিক প্রোটিন। আচ্ছা, ক্ষারীয় প্রোটিনের মধ্যে কি থাকবে? আর্জিনিন, হিস্টিডিন আর কি? আর্জিনিন, হিস্টিডিন আর লাইসিন, তিন ধরনের পদার্থ থাকে ক্ষারীয় প্রোটিন। আর আম্লিক প্রোটিনের মধ্যে আমরা দেখতে পাবো ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন। ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন দু ধরনের আম্লিক প্রোটিন রয়েছে আর তিন ধরনের ক্ষারীয় প্রোটিন রয়েছে। কি কি ক্ষারীয় প্রোটিন? আর্জিনিন, হিস্টিডিন আর লাইসিন। এটা কিন্তু মনে রাখবে, 1 মার্কসের কোয়েশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট। এমসিকিউতে দিতে পারে, শূন্যস্থান পূরণে দিতে পারে, আর তার সাথে সাথে এ স্তম্ভ বি স্তম্ভ মেলাও, সেটাতেও কিন্তু এটা আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপর আমরা দেখব হচ্ছে ডিএনএ আরএনএ এর গঠন। তা ডিএনএ আরএনএ কি? বা নিউক্লিওটাইড, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা ডিএনএ, একটা আরএনএ। ঠিক, আরএনএ কে আমরা যদি বলি, আরএনএ এর পুরো নাম হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। রাইবো নিউক্লিক অ্যাসিড, ঠিক আছে। আরএনএ কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি আরএনএ? জেনেটিক আরএনএ, জেনেটিক আরএনএ আর একটা নন জেনেটিক আরএনএ। তাহলে জেনেটিক আরএনএ আর নন জেনেটিক আরএনএ, আরএনএ কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারছি। আচ্ছা, এই জেনেটিক আরএনএ, নন জেনেটিক আরএনএ কি? যাদের শরীরে ডিএনএ নেই, যাদের শরীরে ডিএনএ নেই, যেমন আমরা মানুষরা উচ্চ শ্রেণীর প্রাণী, আমাদের শরীরে ডিএনএ অবস্থিত বা ডিএনএ আছে, কিন্তু যাদের ডিএনএ নেই তাদের ডিএনএর কাজটা মানে বংশগত বৈশিষ্ট্য ধারণ করা এবং বংশগত বৈশিষ্ট্য বহন করা, সেই কাজটা কে করে? সেই কাজটা করে হচ্ছে আরএনএ। তাদের ক্ষেত্রে আরএনএ কিন্তু জেনেটিক আরএনএ। আর আমাদের শরীরে যে আরএনএ রয়েছে সেটা কিন্তু অবশ্যই নন জেনেটিক আরএনএ। কেন নন জেনেটিক আরএনএ? কারণ আমাদের শরীরে আর ডিএনএ রয়েছে, তাই আরএনএ কিন্তু জেনেটিক মেটেরিয়াল হিসেবে কাজ করে না। তাই আমাদের আরএনএ নন জেনেটিক আরএনএ। আর প্রোক্যারিওটিক সেল বা কিছু কিছু ভাইরাসের দেহে আমরা দেখতে পাবো, যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ডিএনএ থাকে না, শুধুমাত্র আরএনএ। তাহলে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে আরএনএ কিন্তু জেনেটিক মেটেরিয়াল, তাই তার আরএনএটা হবে জেনেটিক আরএনএ। নন জেনেটিক আরএনএকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা টি আরএনএ বা ট্রান্সফার আরএনএ, একটা এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ, ঠিক, আরেকটা আরআরএনএ বা রাইবোসোমাল আরএনএ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি তিন ধরনের আরএনএ, টি আরএনএ, এমআরএনএ, আরআরএনএ। টি আরএনএ ট্রান্সফার আরএনএ, আর এমআরএনএ মেসেঞ্জার আরএনএ, আরআরএনএ রাইবোসোমাল আরএনএ। ঠিক, আচ্ছা, এবার ডিএনএ। ডিএনএ কি? ডিএনএ এর পুরো নাম হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড হলো ডিএনএ, আর রাইবো নিউক্লিক অ্যাসিড হলো আরএনএ। আচ্ছা, এবার ডিএনএ এর গঠনটা দেখো কিরকম, পেঁচানো শির মতো। ঠিক আছে, ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স বা দ্বিতন্ত্রী। আর আরএনএ এর গঠনটা দেখো পেঁচানো
পেঁচানো কিন্তু একতন্ত্রী। তাহলে আরএনএ কি? আরএনএ একতন্ত্রী আর ডিএনএ দ্বিতন্ত্রী। ডিএনএ দ্বিতন্ত্রী, আরএনএ একতন্ত্রী। আচ্ছা, এবার ডিএনএ আর আরএনএ এইগুলোর গঠন কিন্তু আমাদের পড়তে হবে। ডিএনএ আরএনএ এর গঠন পড়ার আগে আমাদের জানতে হবে কিছু নাইট্রোজেন ক্ষার বেস। ঠিক আছে, নাইট্রোজেন ক্ষার বেসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা পিউরিন আর একটা পিরিমিডিন। পিউরিন আর পিরিমিডিন। তো পিউরিন আর পিরিমিডিনের মধ্যে কি দেখতে পাবো? পিউরিনের মধ্যে দেখতে পাবো অ্যাডেনিন, গুয়ানিন। আমি আর পুরোটা লিখিনি, অ্যাডেনিন গুয়ানিন বলবো, বলতে বলতে তোমরা বুঝতে পেরে যাবে। আর পিরিমিডিনের মধ্যে দেখতে পাবো সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। তিনটে জিনিস দেখতে পাবো পিরিমিডিন। কি কি? সাইটোসিন, থাইমিন, ইউরাসিল, তিনটে পিরিমিডিন। আর পিউরিনে দেখতে পাবো অ্যাডেনিন আর গুয়ানিন। আচ্ছা, এবার দেখো আগে আরএনএটা দেখি। আরএনএর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরএনএ কিরকম? একতন্ত্রী, রেখাকার, রেখাকার, পেঁচানো। এগুলো আমরা বৈশিষ্ট্য লিখতে পারি আরএনএ, যে আরএনএ একতন্ত্রী, রেখাকার, পেঁচানো। আচ্ছা, আরএনএ এর গঠন এইটা। আরএনএ এর মধ্যে ভালো করে দেখো এ ডবল বন্ড ইউ, জি ডবল বন্ড, ট্রিপল বন্ড সি দেখতে পাচ্ছি। এ ডবল বন্ড ইউ আর কি দেখতে পাচ্ছি? জি ট্রিপল বন্ড সি। ঠিক আছে, এইটা জি মানে হচ্ছে গুয়ানিন, ট্রিপল বন্ড সাইটোসিন, সি মানে সাইটোসিন। আর এখানে অ্যাডেনিন, ডবল বন্ড ইউরাসিন, ইউরাসিন। ঠিক আছে, এ অ্যাডেনিন, ডবল বন্ড ইউরাসিল, গুয়ানিন, ট্রিপল বন্ড সাইটোসিন। তার মানে গুয়ানিন সবসময় সাইটোসিনের সঙ্গে, মনে রাখবে গুয়ানিন সবসময় সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড ক্রিয়েট করবে। ট্রিপল বন্ড মানে ত্রিবন্ধন। ঠিক আছে, আর অ্যাডেনিন সবসময় ইউরাসিলের সঙ্গে ডাবল বন্ড ক্রিয়েট করবে। এখানে একটা কথা মনে রাখবে, এটা আরএনএ, তাই জন্য অ্যাডেনিন ইউরাসিলের সঙ্গে ডাবল বন্ড করছে, গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড করছে। কিন্তু যদি এটা ডিএনএ হতো, ডিএনএ তে কিরকম স্ট্রাকচার আমরা দেখতে পেতাম? ডিএনএ তে দেখতে পেতাম এইরকম, মানে অ্যাডেনিন, ডাবল বন্ড থাইমিন, গুয়ানিন, ট্রিপল বন্ড সাইটোসিন। তাহলে আমরা কি দেখতে পেতাম? অ্যাডেনিন থাইমিনের সঙ্গে ডবল বন্ড করছে আর গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড করছে। গুয়ানিন সাইটোসিনের সঙ্গে ট্রিপল বন্ড করছে। তার মানে কি? ডিএনএ আরএনএ এখানে আমরা একটা ডিস্টিংগুইশ বা পার্থক্য দেখতে পাচ্ছি যে ডিএনএ তে কি থাকে? ডিএনএ তে থাইমিন থাকে আর আরএনএ তে ইউরাসিল থাকে। বাকিগুলো দেখো সেম, শুধুমাত্র থাইমিন আর ইউরাসিলের কনফ্লিক্ট হচ্ছে ডিএনএ আরএনএ এর পার্থক্যতে। তাহলে ডিএনএ তে থাইমিন থাকে, আরএনএ তে ইউরাসিল থাকে, এটা কিন্তু পার্থক্য পিরিমিডিন বেসে। ঠিক আছে, থাইমিনের পরিবর্তে আরএনএ তে ইউরাসিল থাকে, এটা মনে রাখবে। আচ্ছা, হলো, আশা করি এই অবধি বুঝতে পেরেছো। এবার ডিএনএ এর গঠনটা দেখো। ডিএনএ এর গঠন যখনই আমরা দেখবো, দেখো এটা হচ্ছে ডাবল হেলিক্স বন্ড, এই একটা প্যাচ, এই একটা প্যাচ। ঠিক আছে, সব সময় প্রথম প্যাচটা যদি 3 প্রাইম থেকে শুরু হয়, এই প্যাচটা এখানে এসে শেষ হবে 5 প্রাইমে। ঠিক, আবার এটা 5 প্রাইম থেকে শুরু হয়ে শেষ হবে কোথায়? 3 প্রাইমে। মানে পাশাপাশি দুটো 3 প্রাইম থাকবে না, পাশাপাশি দুটো 5 প্রাইম থাকবে না। এবার প্রাইম মানে এই যে 3 এর মাথায় এটা লেখাকে আমরা বলছি প্রাইম, বা 5 এর মাথায় এরকম দেওয়াকে এটাকে আমরা বলছি কি? প্রাইম। মানে সবসময় অপোজিট থাকবে, নিচের দুটো উপরের দুটো, কখনো দুটোই পাশাপাশি 5 প্রাইম হবে না, বা নিচের দুটো পাশাপাশি 3 প্রাইম হবে না, বা এখানেও দুটো পাশাপাশি 3 প্রাইম, এখানে দুটো পাশাপাশি 5 প্রাইম হবে না। মানে উপরেও একটা 3 প্রাইম একটা 5 প্রাইম, নিচেও একটা 5 প্রাইম একটা 3 প্রাইম থাকবে। এখানেও দেখো অ্যাডেনিন ডবল বন্ড করেছে থাইমিনের সঙ্গে আর গুয়ানিন ট্রিপল বন্ড করেছে সাইটোসিনের সঙ্গে। দেখো এই যে ডিএনএ ডবল হেলিক্স বন্ড, এখানে সবসময় 4টে করে নাইট্রোজেন বেস থাকে, 1 2 3 4টে, 1
একটা, দুটো, তিনটে, চারটে, এরকম চারটে করে নাইট্রোজেন বেস কিন্তু সবসময় থাকবে। এবার এই চারটের মধ্যে অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, গুয়ানিন, সাইটোসিন, অ্যাডেনিন, থাইমিন এইভাবে অবস্থান করবে। এর কিন্তু কোনো মানে নেই যে অ্যাডেনিন, থাইমিন তারপরেই আমাকে গুয়ানিন, সাইটোসিনই রাখতে হবে, এরকম কিন্তু না। পরপর 3-4টে গুয়ানিন, সাইটোসিনও থাকতে পারে, ঠিক আছে। আর অ্যাডেনিন, থাইমিনও পরপর থাকতে পারে। আবার এরকমও দেখতে পাবো অ্যাডেনিন ডাবল বন্ড থাইমিন, গুয়ানিন ট্রিপল বন্ড সাইটোসিন, অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন, আবার অ্যাডেনিন, থাইমিন এরকমভাবেও থাকতে পারে, ঠিক আছে। এটার কিন্তু কোনো নির্দিষ্ট নিয়ম নেই। এখানে বিজ্ঞানী চারগাফ একটা সূত্র দেন, সেই সূত্রটা কি? এটা চারগাফের নীতি নামে পরিচিত, যেখানে উনি বলেন ডিএনএর ক্ষেত্রে অ্যাডেনিন প্লাস গুয়ানিন এবং থাইমিন প্লাস সাইটোসিন দুটো সবসময় সেম হবে, মানে অ্যাডেনিন আর গুয়ানিনের যোগফল এবং থাইমিন আর সাইটোসিনের যোগফল সবসময় কি হবে? সেম হবে। এটাকে চারগাফের নীতি বলা হয়, ঠিক আছে। এটা হলো চারগাফের নীতি। আচ্ছা, এখানে একটা উঁচু ক্লাসের কিছু তোমাদের বলতাম, কিন্তু সেটা বলবো না, কারণ এখানে দেখো ক্লাস 12-এর জিনিস ইম্পর্টেন্ট না, কিন্তু 12-এর জিনিসও পড়তে হয়। কিছু কিছু সময় আমরা টেস্ট পেপার সলভ করতে গিয়ে দেখবো যে এই যে চারগাফের নীতি অনেক সময় কিন্তু আমরা দেখবো আমাদের বইতে নেই, মানে ক্লাস 10-এর সিলেবাসে নেই। এটা কিন্তু এটা কিন্তু তোমার ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে, কিন্তু তাও আমরা টেস্ট পেপারে সলভ করতে গিয়ে দেখতে পাবো চারগাফের নীতি থেকেও কোয়েশ্চেন দিয়েছে, তো তখন আমরা জানবো না, তাই জন্য আমাদের কিন্তু পড়তে হবে, ঠিক আছে। আশা করি ডিএনএ আরএনএটা বুঝতে পারলে ডিএনএ আরএনএ থেকে কোয়েশ্চেন এলে পারবে, এবং ডিএনএ আরএনএর পার্থক্যটা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়বে, ঠিক আছে। আর এই কোয়েশ্চেনটাও ইম্পর্টেন্ট যে ক্রোমোজোমের রাসায়নিক উপাদানগুলো কি কি? ক্ষারীয় প্রোটিন, আম্লিক প্রোটিন। ক্ষারীয় প্রোটিনের মধ্যে আর্জিনিন, হিস্টিডিন, লাইসিন, আর আম্লিক প্রোটিনের মধ্যে ট্রিপ্টোফ্যান আর টাইরোসিন, ঠিক আছে। আচ্ছা, আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় আরেকবার ভিডিওটা রিভাইজ করে দেখে নিও, বা পজ করে টুকে নিও ছবিটা, বা স্ক্রিনশট তুলে নিও। আর তারপরও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখবো হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনটা দেখতে গেলে আমাদের বোর্ডটা একটু ক্লিন করতে হবে, তো করি। শুধু ক্লিন করলাম। দেখো, এবার আমরা পড়বো কোষ বিভাজন। কোষ বিভাজন কি? কোষ বিভাজন কাকে বলে? কোষ বিভাজন মানে হলো একটা কোষ, মনে করো এটা একটা কোষ, মনে করো এটা একটা কোষ, দেখো এটা একটা কোষ, ঠিক আছে, ভালো করে দেখবে এটা একটা কোষ। এবার এই কোষটার আপনা আপনি এরকম ভাবে খাঁজ হচ্ছে, খাঁজ সৃষ্টি হয়ে এরকম দুটো ভাগে ভেঙে গেল, এই একটা আলাদা কোষ হয়ে গেল, একটা আলাদা কোষ হয়ে গেল, মানে একটা কোষ দুটো হয়ে গেল। তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো কি? কোষ বিভাজন। কোষ বিভাজন দেখো কিভাবে হচ্ছে। মনে করো এটা একটা সেল, ঠিক আছে, কোষ, এটা একটা সেল বা কোষ, এর মাঝখানে কি আছে? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম। এবার এই কোষটাকে আমরা বলবো জননেত্রী। জননেত্রী মানে যে জনন করে, ঠিক আছে, জনন কোষ বা প্যারেন্টাল সেল বা জনন কোষ। এবার এ ভেঙে দুটো হয়ে গেল, তাহলে এদের আমরা কি বলবো? অপত্য কোষ, অপত্য সেল, বা এদের বলবো F1 জেনারেশন। এদের কি বলবো? F1 জেনারেশন। তাহলে যে জনন করছে সে হচ্ছে জননেত্রী জনু বা প্যারেন্টাল সেল, আর জননের পর যারা উৎপন্ন হচ্ছে তাদেরকে আমরা বলবো অপত্য কোষ বা অপত্য সেল, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে আমরা বলছি সেল ডিভিশন বা কোষ বিভাজন। এই কোষ বিভাজন বা সেল ডিভিশন কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট। আমরা কিন্তু ক্লাস 10-এ যতটা পড়বো, কিন্তু পরবর্তীকালে যারা বায়োলজি নিয়ে পড়বে তারা কিন্তু ক্লাস 11-12-এ উঠলে আরও ডিটেলসে সেল ডিভিশন পড়বে, ঠিক আছে। তো সেল ডিভিশনে চলে আসি। জননেত্রী জনু বা প্যারেন্টাল সেল,
ভেঙে তৈরি হচ্ছে অপত্যজনু বা অপত্য সেল। ঠিক আছে, কোষ বিভাজন বা সেল ডিভিশনকে আমরা তিনটে প্রসেসে ভাগ করতে পারবো। একটা কি অ্যামাইটোসিস, আরেকটা হবে হচ্ছে মাইটোসিস, আরেকটা প্রসেস হচ্ছে মিওসিস, আরেকটা প্রসেস কি মিওসিস। তাহলে আমরা তিনটে প্রসেস দেখব, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। তো প্রথমে আমরা অ্যামাইটোসিস প্রসেসটা দেখব। অ্যামাইটোসিস খুব ধারাবাহিক প্রসেস, যেখানে স্টেপ বাই স্টেপ হয় আর মানে কোষ বিভাজনটা হয়। কোষ বিভাজন কেন হয়? দেখো একটা কথা, আমরা যখন জন্মাই বা একটা লিভিং বিং যখন এই ওয়ার্ল্ডে আসে, তখন সে অলওয়েজ ছোট থাকে। সেই ছোট থেকে আস্তে আস্তে কি হয় না, ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। এবার এই যে ছোট থেকে আস্তে আস্তে বড় হচ্ছে, এই প্রসেসটাকে আমরা কি বলছি? সেল ডিভিশন। এই প্রসেসটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে তোমার সেল ডিভিশন। তো সেল ডিভিশন বা কোষ বিভাজন কি, যেখানে একটা কোষ বা আস্তে আস্তে বড় হচ্ছে, দুটো কোষ, তিনটে কোষ, চারটে কোষ এরকমভাবে পরিণত হচ্ছে, হয়ে কি হচ্ছে না আমাদের বৃদ্ধি হচ্ছে। এই বৃদ্ধিটাকে আমরা বলছি কি? বৃদ্ধিটাকে আমরা বলছি অ্যামাইটোসিস কোষ বিভাজন। এই অ্যামাইটোসিস কোষ বিভাজনে কি হচ্ছে না দেহের বৃদ্ধি ঘটছে। দেখো, বৃদ্ধির জন্য আসলে কোষ বিভাজন হয়, সহজ ভাষায় বলতে গেলে যাতে দেহের বৃদ্ধি হয় তাই কোষ বিভাজন হয়। অ্যামাইটোসিস কোথায় হয়? অ্যামাইটোসিস সাধারণত প্রোক্যারিওটিক সেলে হয়। অ্যামাইটোসিসকে আমরা বলবো প্রত্যক্ষ বিভাজন। প্রত্যক্ষ বিভাজন কোথায় হয় দেখতে পাওয়া যায়? আমরা সাধারণত দেখতে পাবো প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল কারা? যাদের নিউক্লিয়াস সুগঠিত না, যারা নিম্ন শ্রেণীর প্রাণী, যেমন দেখতে পাবো অ্যান্টামিবা, অ্যামিবা, এরকম কিছু এককোষী প্রাণীতে, ইস্ট ফিস্টে আমরা দেখতে পাবো অ্যামাইটোসিস সেল ডিভিশন। কিরকম হয় অ্যামাইটোসিস সেল ডিভিশন? প্রথমে নিউক্লিয়াসটা আপনা আপনি এরকম ডাম্বেলের মতো শেপ হয়ে যায়। নিউক্লিয়াসটা এরকম আপনা আপনি ডাম্বেলের মতো শেপ হয়ে যায়, হয়ে গিয়ে তারপর এই জায়গাটা আস্তে আস্তে এরকম খাঁজ হয়ে যায়। এই জায়গাটা এরকম আস্তে আস্তে খাঁজ হয়ে গেল। খাঁজ হয়ে গিয়ে আস্তে আস্তে এই একটা, তারপর এই একটা আলাদা, এরকম দুটো হয়ে যায়। এরকম দুটো কি হয়ে যায়? কোষে পরিণত হয়। এদের আমরা F1 সেল বলবো, এদের আমরা বলবো F1 সেল, আর এটাকে বলবো কি? পি সেল। এটাকে বলবো পি সেল, এটাকে বলবো পি সেল। ঠিক আছে, আচ্ছা, তাহলে এ কোষ বিভাজন করছে মানে এ ভেঙে যাচ্ছে, আর F1 সেল হয়ে যাচ্ছে কি? দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে। এই প্রসেসটা হচ্ছে অ্যামাইটোসিস কোষ বিভাজন, যেখানে প্রত্যক্ষ বিভাজন হচ্ছে শুধুমাত্র কোথায় কোথায়? প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল বলতে অ্যামিবা, অ্যান্টামিবা, তারপর ইস্ট, এদের দেহে আমরা এই ধরনের কোষ বিভাজন দেখতে পাবো। ঠিক আছে, অ্যামাইটোসিস। আশা করি অ্যামাইটোসিসটা বুঝতে পারলে। এরপর আমরা চলে আসব মাইটোসিস কোষ বিভাজন, যেটা খুব গুরুত্বপূর্ণ। তো চলো মাইটোসিস কোষ বিভাজনটা দেখি। মাইটোসিস কোষ বিভাজন কি? মাইটোসিস কোষ বিভাজন দেখবে আমরা আগের ভিডিওতে পড়েছিলাম যে আমাদের দেহকোষ আর জনন কোষ। আমাদের দেহে দু ধরনের সেল থাকে, একটা সোম্যাটিক সেল বা দেহকোষ, আর একটা জার্ম সেল বা জনন কোষ। এবার এই দেহকোষে কি থাকে? অটোজোম। জনন কোষে কি থাকে? সেক্স ক্রোমোজোম। পড়েছি আগের দিন আমরা, বা অ্যালোজোম বলে। তো এই দেহকোষে যে ক্রোমোজোমগুলো থাকে না, মানে অটোজোম, তাদের মধ্যে যে বিভাজন হয় বা দেহকোষের বিভাজনকে আমরা বলবো কি? মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কোষ বিভাজন কোথায় হয়? দেহমাতৃকোষে। দেহমাতৃকোষে মাইটোসিস হয়। মাইটোসিসকে কি বলা হয়? মাইটোসিসকে বলা হয় প্রত্যক্ষ বিভাজন। মাইটোসিসকেও বলা হয় কি হয়? সমবিভাজন। সমবিভাজন কারণ 2n নাম্বার অফ সেল আপনা আপনি ভেঙে, এখানেও 2n, এখানেও 2n আসছে। 2n নাম্বার অফ সেল ভেঙে 2n আসছে। এই প্রসেসটাকে আমরা বলবো মাইটোসিস সেল ডিভিশন। মাইটোসিস কোষ বিভাজন আবারও বলছি,
অ্যামাইটোসিসে কি হচ্ছিল, কোনো রকম কোনো কিছু হচ্ছিল না, আপনা আপনি মানে নিউক্লিয়াসটা ভেঙে যাচ্ছিল, গিয়ে সাইটোপ্লাজমটাও ভেঙে যাচ্ছিল এবং দুটো ভাগে বিভক্ত হয়ে যাচ্ছিল। এখানে কিন্তু তা হয় না। এখানে প্রথমে কি হয়, প্রথমে নিউক্লিয়াস বিভাজন হয়, প্রথমে নিউক্লিয়াস বিভাজন হয়, যেটাকে আমরা বলবো ক্যারিওকাইনেসিস। ক্যারিওকাইনেসিস, ঠিক। তারপর হবে কি, সাইটোপ্লাজম বিভাজন। সাইটোপ্লাজম বিভাজন, সাইটোপ্লাজম বিভাজনকে আমরা বলবো সাইটোকাইনেসিস। তাহলে নিউক্লিয়াস বিভাজনকে আমরা বলছি ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজম বিভাজনকে আমরা বলছি সাইটোকাইনেসিস, ঠিক আছে। তাহলে প্রথমে ক্যারিওকাইনেসিস ও সাইটোকাইনেসিস হবে, হয়ে এখান এই প্রসেসটাকে আমরা বলবো মাইটোসিস। আর এখানকে সদৃশ বিভাজন কেন বলা হচ্ছে বা সমবিভাজন কেন বলা হচ্ছে, কারণ এখানে অপত্য মানে জন্মিত্রীতে যত সংখ্যক ক্রোমোজোম থাকে অপত্যতেও ঠিক সমান সংখ্যক, সেম নাম্বার অফ ক্রোমোজোম, সেম নাম্বার অফ ক্রোমোজোম থাকে। মানে অপত্যতে যতগুলো ক্রোমোজোম থাকবে, জন্মিত্রীতে যতগুলো ক্রোমোজোম থাকবে অপত্যতেও ঠিক ততগুলোই ক্রোমোজোম থাকে। জন্মিত্রীকে যেরকম দেখতে হয় অপত্যকেও পুরোপুরি সেম দেখতে হয়, তাই জন্য এটাকে আমরা সদৃশ বিভাজন বা সমবিভাজন বলে থাকি, ঠিক আছে। আর মাইটোসিস কোথায় হয়, মাতৃকোষ, কিন্তু দেহ মাতৃকোষ, ঠিক আছে। মাইটোসিস কোথায় হচ্ছে, দেহ মাতৃকোষ, ঠিক আছে, মনে রাখবে মাইটোসিস দেহ মাতৃকোষে হয়। আর মাইটোসিসকে আমরা কি বলবো, সেম নাম্বার অফ ক্রোমোজোম দেখতে পাই, সম আকৃতি সম্পন্ন সমগুণ সংখ্যক কোষ তৈরি হয়। এই কথাটা কিন্তু লিখতে হবে যে সম আকৃতি সম্পন্ন সমগুণ সম্পন্ন সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য কোষ, দুটো অপত্য কোষ তৈরি হয়। তাই এই প্রসেসটাকে আমরা বলছি সদৃশ বিভাজন বা সমবিভাজন। কি প্রসেস, মাইটোসিস। আর মাইটোসিসে কিন্তু বেমতন্তু গঠিত হয়। এবার প্রশ্ন হলো ম্যাম বেমতন্তু কি, বেমতন্তু কি, বেমতন্তু যে গঠিত হয় বেমতন্তু কি, বেমতন্তু কি পড়বো আমরা, আর একটু তোমাদের ধৈর্য ধরতে হবে বেমতন্তু কি জানতে গেলে, কারণ আজকে আমরা মাইটোসিস পড়ার পর মিওসিস পড়বো, যে মিওসিস কিভাবে হয়। তারপর নেক্সট ভিডিওতে আমরা কোষচক্র বা সেল সাইকেল পড়বো, পড়ার সাথে সাথে কিছু কিছু টার্ম সম্পর্কে জানবো, জেনে মাইটোসিসটাকে আমরা ডিটেলসে পড়বো, ঠিক আছে। কোষ বিভাজন কিন্তু খুব ইম্পর্টেন্ট অংশ, কোষ বিভাজন থেকে প্রচুর প্রশ্ন হয়। আর এখানে কিন্তু একটা কথা তোমাদের বলে দিই, প্রথম অধ্যায়ে যেগুলো পড়ছিলে তুলনামূলক, দেখো এটা আমার ব্যক্তিগত মতামত, প্রথম অধ্যায় তুলনামূলক একটু সোজা, দ্বিতীয় অধ্যায় কিন্তু নতুন পড়ছো তো তাই তুলনামূলক একটু কঠিন, তাই একটু ভালো করে পড়বে। আর আমি সাজেস্ট করব, আমার সাজেশন অনুযায়ী যদি বলো, তাহলে ভিডিওটা দেখার পর সাথে সাথে তোমাদের পাঠ্যপুস্তক যেটা আছে বা যে বই পড়ো না কেন সেই বইটাকে কিন্তু একবার রিডিং দাও। তারপর কিন্তু যখন ধরো মনে হবে রিভিশন দেবে, ধরো আজকে পড়ার পর আবার মনে হচ্ছে না রবিবার আমার লাইফ সায়েন্সটা নিয়ে বসতে হবে বা আমার রিভিশন দেওয়া দরকার, তখন আরেকবার ভিডিওটা রিকল করে নাও। তাহলে কি হবে বলো তো, তোমাদের বোঝাটাও হবে আর তার সাথে সাথে পড়াটাও খুব ভালো মনে থাকবে। আশা করি এই প্রসেসে করো তোমরা প্রত্যেকটা টার্ম, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম, ফার্স্ট টার্ম যদিও হয়ে গেছে, আসন্ন সেকেন্ড টার্মেও ভালো রেজাল্ট করবে, টেস্টেও ভালো রেজাল্ট করবে, আর মাধ্যমিকে তো জয় জয়কার হবেই, ঠিক আছে, যদি ভালো করে পড়ো। আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে, বুঝতে পারলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং কমেন্টে আমাকে জানিও, ঠিক আছে। আচ্ছা চলো তাহলে সমবিভাজন আমরা দেখলাম, বেমতন্তু কি আমরা পরের দিন পড়বো, ঠিক আছে। মনে রাখবে বেমতন্তু গঠিত হয়, যেটা অ্যামাইটোসিসে হয় না। অ্যামাইটোসিসে কোনো রকম বেমতন্তু গঠন বা কোনো রকম ধারাবাহিক প্রসেসে না গিয়েই আপনা আপনি ক্রোমোজোম দুটো ভাগ হয়ে যায় এবং সাইটোপ্লাজম দুটো ভাগ হয়ে যায়, মানে একটি জন্মিত্রী দুটো অপত্য সৃষ্টি করে, ঠিক আছে। তাই ওটা যেহেতু সহজ সরল প্রসেস তাই ওটা অ্যামাইটোসিস বা প্রত্যক্ষ বিভাজন। এটা একটু জটিল প্রসেস, এটা হচ্ছে মাইটোসিস। চলে আসবো মিওসিস। দেখো মিওসিসে কি হয়, মিওসিস হচ্ছে জনন মাতৃকোষে হয়। মিওসিসকে আমরা বলবো রিডাকশন ডিভিশন বা হ্রাস বিভাজন। মানে এখানে 2n নাম্বার অফ সেল n গঠন করে,
ঠিক আছে, বেশি আমি জটিলতায় যাব না, বইতে দেখবে এটাই অনেকগুলো 2-3টে ধাপে দেওয়া আছে, সেই 2-3টে ধাপে আমরা পড়বো, অবশ্যই পড়বো, কিন্তু সেটা নেক্সট দিন। আগে ছোট করে যখন প্রথম শুরু করছি, প্রথম দিনই যখন তুমি জিম শুরু করো, প্রথম দিনই তোমাকে যদি 1000 মিটার দৌড়াতে বলা হয়, হ্যাঁ তুমি পারবে না, প্রথমে 100 মিটার দিয়ে শুরু করতে হবে, 100 মিটার দৌড়াও, তারপর আস্তে আস্তে দৌড়াবে। তো সেই রকম, তো আগে রাশ বিভাজন মানে মনে রাখো 2n n হয়। আচ্ছা, তোমাদের হয়তো আমি আগের দিন বলিনি ডিপ্লয়েড কি আর হ্যাপ্লয়েড কি। ডিপ্লয়েড আর 2n আর হ্যাপ্লয়েড হলো গিয়ে n, 2n n, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড। ঠিক আছে, ডিপ্লয়েড মানে যখন 2n সেল ডিভিশন হয়ে যায়, মানে ভেঙে যায়, ভেঙে গিয়ে n উৎপন্ন করে, তখন ওই n গুলোকে আমরা বলবো হ্যাপ্লয়েড আর 2nটাকে আমরা বলবো ডিপ্লয়েড। যেমন মনে করো এই পেনটাকে বিয়ে করছে, ঠিক আছে, তাহলে এই পেনটার শরীরে কতগুলো ক্রোমোজোম আছে? 2n। এই পেনটার শরীরেও কত আছে? 2n। তাহলে 2n আর 2n, কিন্তু জনন কোষে কত আছে জানো? জনন কোষে এরও আছে n নাম্বার অফ ক্রোমোজোম মানে হ্যাপ্লয়েড, এরও আছে n নাম্বার অফ ক্রোমোজোম হ্যাপ্লয়েড। এবার এর জনন কোষের সঙ্গে এর জনন কোষের মিলন হবে, তাহলে n আর n মিলিত হয়ে কি তৈরি হবে? 2n। এই 2n কে আমরা কি বলবো? জাইগোট। জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ থেকে শিশু উৎপন্ন হবে। তাহলে এই হ্যাপ্লয়েড মিলে তৈরি হয় ডিপ্লয়েড, আবার ডিপ্লয়েড ভেঙে হ্যাপ্লয়েড, এইভাবে চলতে থাকে। এই ঘটনাটাকে আমরা অল্টারেশন অফ জেনারেশন বা জনুক্রম বলে থাকি। এই চ্যাপ্টারেই পড়বে জনন পড়ার সময়। এবার প্রশ্ন হলো, ম্যাম তাহলে সারা শরীরে 2n নাম্বার অফ ক্রোমোজোম থাকে, জনন কোষে কেন n থাকে? জনন কোষে হ্যাপ্লয়েড নাম্বার ক্রোমোজোম যদি না থাকতো, একটা জিনিস ভালো করে ভেবে দেখো, এও 2n, এর জনন কোষেও 2n, এর জনন কোষেও 2n, 4n, আবার 4n মিলিত হয়ে কি হতো? 8n, এরকমভাবে ক্রোমোজোম নাম্বার বেড়ে যেত। তাই জন্য কি হয়? তাই জন্য মিওসিস প্রক্রিয়ায় হ্রাস বিভাজন হয়। আর মিওসিস কোথায় হয়? মিওসিস শুধুমাত্র জনন মাতৃকোষে হয়। জনন মাতৃকোষ। মিওসিস কোথাও হয় না, মিওসিস শুধুমাত্র জনন মাতৃকোষ বা জার্ম সেলে হয়, মানে পুরুষের শুক্রাণু, নারীর বা স্পার্ম, নারীর ক্ষেত্রে ডিম্বাণু বা ওভানু। ঠিক আছে, তাহলে শুক্রাণু আর ডিম্বাণুতে মিওসিস হয় বা জনন কোষে মিওসিস হয়, তাই জনন কোষে হ্রাস বিভাজন হয়। ঠিক আছে, 2n নাম্বার অফ সেল n এ পরিণত হয় বা হ্যাপ্লয়েডে পরিণত হয়, এটাকে আমরা বলবো মিওসিস। আর যদি বলে মিওসিস জনন মাতৃকোষ হয়, উদ্ভিদের ক্ষেত্রে কোথায় হয়? উদ্ভিদের ক্ষেত্রে মিওসিস হয় রেণু মাতৃকোষ। কোথায় হবে? রেণু মাতৃকোষে। ঠিক আছে, আর এখানে কি হয়? যেহেতু ক্রোমোজোম নাম্বার রিডাকশন হয়ে যায়, মানে হাফ হয়ে যায়, হাফ ক্রোমোজোম, যেহেতু ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায়, তাই এটাকে হ্রাস বিভাজন বা রিডাকশন ডিভিশন বলা হয়। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা আর বেশি লেন্দি করব না। ঠিক আছে, নেক্সট ভিডিওয়ে আমরা পড়বো কোষ চক্র বা সেল সাইকেল, ডিটেলসে পড়বো। আজকে আশা করি যে অংশগুলো পড়লাম তোমরা বুঝতে পেরেছো। যদি অসুবিধা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর যদি কোনো জায়গা মিস করে যাও অবশ্যই পজ করে আরেকবার শুনে নেবে। বুঝতে অসুবিধা হলেও সেকেন্ড টাইম ভিডিওটা দেখো, আর অবশ্যই খাতা পেন নিয়ে বসো। আমি বারবারই বলি তোমাদের খাতা পেন নিয়ে বসো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ, ভালো থেকো।